সবার অজান্তে বঙ্গোপসাগরের নীল পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ, প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিল এশিয়ার পরাশক্তি চীন। ইতোমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্যে এবং গোপনে প্রশ্রয়ে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, এতে করে বাংলাদেশে যে গ্যাস চুরি হচ্ছে সেই তথ্যই এবার সামনে এনেছে বেইজিং। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে কট্টর বাংলাদেশপন্থী এবং জাতীয়তাবাদী তারেক রহমানের সরকার। আর ঠিক সেই কারণেই দিল্লির রাতের ঘুম হারাম হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে বঙ্গোপসাগরে সেই রাজনৈতিক ও বৈজ্ঞানিক গোপন যুদ্ধ, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে চিরতরে বদলে দিতে চলেছে। বিজ্ঞান ও পদার্থবিদ্যায় তরল ও গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে। ভারত তার সীমানার বিশেষ কৌশলে মাটি না খুঁড়ে সোজা স্ল্যান্ট ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনিভাবে বাংলাদেশে গ্যাস পাইপ ঢুকিয়ে এই কাজ করেছে। সেখান থেকে সজোরে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে চাপ সৃষ্টি হয়েছে। এতে করে প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশের অন্য প্রান্তের প্রাকৃতিক গ্যাস ও ফাইবারের দিকে ধাবিত হচ্ছে। অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের হলেও চৌকস যন্ত্রের মাধ্যমে এর পুরোটাই নিয়ে নিচ্ছে ভারত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই কৌশল একেবারে নতুন কিছু নয়। ১৯৯০ সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, তার অন্যতম কারণ ছিল এই স্ল্যান্ট ড্রিলিং। ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচ দিয়ে বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমায়না অয়েল ফিল্ড থেকে তেল চুরি করছে। এই তেল চুরিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়েছিল ১.৫ দশক ধরে সাগরে। সেই একই পথ অবলম্বন করে ভারত বাংলাদেশের গ্যাস টেনে নিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটেছে খুব নীরবে এবং লোকচক্ষুর আড়ালে। এখন প্রশ্ন আসতেই পারে, চোখের সামনে এত বড় চুরির ঘটনা ঘটলেও কেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এতদিন ধরে বসে আছে? বলা হচ্ছে, এই ঘটনার সঠিক উত্তর পেতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে শেখ হাসিনার আমলে। ২০১২ সালে সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে বাংলাদেশ যখন এই বিশাল সমুদ্র সীমা পেয়েছিল, তখন সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। ভেবেছিল ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির হাত ধরে বাংলাদেশের অর্থনীতিতে এবার পরিবর্তন হবে। কিন্তু পর্দার আড়ালে চিত্রনাট্য লেখা হয়েছে ভিন্নভাবে। সমুদ্র জয়ের পরপর বঙ্গোপসাগরে বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেলে কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলো কোনো আন্তর্জাতিক মানপত্র ছাড়াই তুলে দেয়া হয় ভারতের দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর কেটে গেছে দীর্ঘ এক যুগেরও বেশি সময়। বিশ্ববাজারে যখন গ্যাসের জন্য হাহাকার, তখনই ভারতের কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলো থেকে কোনো বাস্তব মৌখিক প্রয়োগ ছাড়াই উল্লেখযোগ্যভাবে উৎপাদন শুরু করেনি। তারা বছরের পর বছর ফাইল আটকে রেখে সময়ক্ষেপণ করেছে এবং পুরো প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে রেখেছে। রাজনীতিবিদদের মতে এটি কোনো সাধারণ জটিলতা বা আমলাতান্ত্রিক জটিলতা নয়। এটি মূলত ছিল দিল্লির একটি সুদূর প্রসারী কৌশল। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্লকগুলোকে পুরোপুরি অচল করে রাখা, যেন বাংলাদেশ কোনোভাবেই সেখান থেকে গ্যাস তুলতে না পারে। আর এই দীর্ঘ সময়ের মধ্যে ভারত নিজেদের এরিয়ায় কৃষ্ণ গোদাবরী থেকে শত শত ঘনফুট গ্যাস দিনরাত উত্তোলন করে গেছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভ গ্যাস ধীরে ধীরে ভারতের সীমান্তের দিকে চলে গেছে। হাসিনা সরকার নিজের ক্ষমতা এবং দিল্লির একচেটিয়া সমর্থন ধরে রাখতে এই অনিয়মের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস পায়নি। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এভাবেই প্রতিবেশী রাষ্ট্রকে ফ্রি লুট বা অবাধে চুরির সুযোগ করে দেয়া হয়েছিল, যার চরম মাশুল আজ দেশের জনগণকে দিতে হচ্ছে। সমুদ্রতলে দেশের এই মহাচুরির প্রভাব পড়েছে সাধারণ মানুষ এবং দেশের অর্থনীতিতে। যখন দেশের খনিজ সম্পদ অপসারণ বা মাটির নিচে জমা থাকা খনিজ সম্পদকে অন্য কোনো দেশ চুরি করে নিয়ে গেলে তখন দেখা দেয় তীব্র খনিজ সংকট। আর সেই কৃত্রিম সংকটকে পুঁজি করে বিগত
শেখ হাসিনা সরকার দেশকে ঠেলে দিয়েছে এক আত্মঘাতী বিপদের সম্মুখে। এতে বিশ্ববাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে এলএনজি। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বা ডলার কেবল এই এলএনজি কিনতেই বিদেশে পাচার হয়ে গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।